আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতে জানিয়ে দিচ্ছি শিরোনাম। রাজধানী দক্ষিণখানে জঙ্গি বিরোধী অভিযান অপারেশন রিপল 24-এ এক নারী সহ 2 জঙ্গি নিহত, শিশুসহ 2 নারীর আত্মসমর্পণ। জঙ্গিদের অস্তিত্ব শেষ হয়ে যায়নি মন্তব্য ওবায়দুল কাদেরের। জঙ্গি দমনে সরকারের সাফল্য অব্যাহত, জানালেন নাসিম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভোটাধিকার আদায়ের আন্দোলনের আংশিক বিজয়, মন্তব্য মির্জা ফখরুলের। এখনই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি মওদুদের। রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত, ব্যতিক্রম শুধু বিচার বিভাগ, মন্তব্য প্রধান বিচারপতি। দেখছিলেন শিরোনাম। এগিয়ে চলো কল্পনার রাজ্যে। এবার বিস্তারিত। রাজধানী দক্ষিণখানে জঙ্গি বিরোধী অভিযান অপারেশন রিপল 24-এ এক নারী সহ 2 জঙ্গি নিহত হয়েছে, শিশুসহ 2 নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। উদ্ধার করা হয়েছে পিস্তল ও গুলি। জঙ্গি মুসাকে ধরতে এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। শুক্রবার মধ্যরাত থেকে জঙ্গি মাইনুদ্দিন মুসাকে ধরতে দক্ষিণখানের পূর্ব আশকোনার 50 নম্বর বাড়িটি ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক পর্যায়ে তারা নিশ্চিত হয় 3তলা বাড়ির নিচতলায় অবস্থান করছে মহিলা শিশুসহ 7 জঙ্গি। তাদেরকে আত্মসমর্পণের আহ্বান জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দীর্ঘ সময় পর শনিবার সকাল 9:30টার দিকে শিশুসহ 2 নারী ভবনটি থেকে বের হয়ে আত্মসমর্পণ করলে তাদের আটক করে কাউন্টার টেরোরিজম ইউনিট। এর মধ্যে মিরপুর রূপনগরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত অবসরপ্রাপ্ত মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শিলা ও পলাতক জঙ্গি মাইনুদ্দিন মুসার স্ত্রী তৃষ্ণা সহ 2 শিশু রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তারা। তারা নব্য জেএমবির সদস্য বলেই আমাদের কাছে গোপন সংবাদ রয়েছে। তো সেই ভিত্তিতেই আমরা আসলে সেই বাসাটি ঘেরাও করেছি। তাদের কাছে গ্রেনেড আছে এবং সেটি বেঁধে তারা প্রস্তুত হয়েছে, এটি আমাদেরকে জানিয়েছে। বেলা 12টার পর অপারেশন শুরু করে সোয়াত। অভিযানের এক পর্যায়ে ভবনের ভেতর থেকে এক শিশুসহ বাইরে বেরিয়ে আসে এক নারী। আত্মসমর্পণ না করে কোমরে থাকা আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটান তিনি। গোয়েন্দারা জানান ঘটনাস্থলে মারা যায় জঙ্গি সুমনের স্ত্রী। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় জঙ্গি ইকবালের 7 বছরের কন্যা সন্তানকে। ওই মহিলাকে যখন হাত উপরে নেওয়ার জন্য বলি, তখন মহিলা তার কোমরে থাকা একটি বেল্টের মতো জায়গায় হাত দেওয়ার পর একটি বিস্ফোরণ ঘটে। এর পরবর্তীতে আমাদের 2-1 সদস্য সেটা আচমকা ঘটনাটি ঘটে যাওয়ায় আহত হয় এবং এর কিছুক্ষণ পরে আমরা ওই শিশু বাচ্চাটাকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে এসে খুব দ্রুত আমরা মেডিকেলে পাঠিয়ে দিই। তখনও বাসাটিতে অবস্থান করছিল আজিমপুরে জঙ্গি বিরোধী অভিযানে নিহত তানভীর কাদেরের 15 বছরের ছেলে আফিফ কাদেরি। তাকে বারবার আত্মসমর্পণের আহ্বান জানালেও কোনো সাড়া পাওয়া যায়নি। এক পর্যায়ে আফিফ কাদেরি পুলিশকে লক্ষ্য করে গুলি ছড়লে পুলিশও পাল্টা গুলি চালায় বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী। সে গুলি করা শুরু করে এবং তার গ্রেনেড বিস্ফোরণ করা শুরু করে এবং বিস্ফোরণের এক পর্যায়ে আমাদের পুলিশ অবস্থান লক্ষ্য করে দেখতে পারলো যে হঠাৎ করেই এগুলি বন্ধ হয়ে গেছে এবং দেখলো যে সে নিহত অবস্থায় পড়ে আছে। এখনও ওই জায়গাটি অসংখ্য গ্রেনেড রয়েছে। বিকেল 4টার দিকে শেষ হয় প্রায় 17 ঘন্টার রুদ্ধশ্বাস জঙ্গি বিরোধী অভিযান অপারেশন রিপল 24। কুয়েত প্রবাসী জামাল উদ্দিনের 3তলা বাড়ির নিচতলার ফ্ল্যাটটি কয়েক মাস আগে ভাড়া নেয় জঙ্গিরা। জিজ্ঞেস করছি যে আপনারা বের হন না কেন, বলে কি বেবি তো ছোট, ওই যে হিজলারা এসে অনেক টাকা নেয়, আমাদের সামনে বিল্ডিং থেকে 10,000 টাকা নিয়ে গেছে, তো এই জন্য তারা করছে। পুরো এলাকার মানুষের মাঝে বিরাজ করছে চাপা উত্তেজনা। গেল 8 অক্টোবর আশুলিয়া, গাজীপুর এবং টাঙ্গাইলে জঙ্গি বিরোধী অভিযানে নিহত হয় 12 জন। এরই ধারাবাহিকতায় রাজধানীর দক্ষিণখানে পরিচালিত হলো জঙ্গি বিরোধী অভিযান, যেখানে নিহত হয়েছে 2 জন জঙ্গি। এছাড়া আত্মসমর্পণ করেছেন বেশ কয়েকজন। পলাতক যেসব জঙ্গিরা এখনো আত্মসমর্পণ করেনি তাদেরও একই পরিণতি হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। জঙ্গিদের অস্তিত্ব শেষ হয়ে যায়নি মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন জঙ্গি দমনে সরকারের সাফল্য অব্যাহত রয়েছে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এ বিষয়ে কথা বলেন।
রাজধানীতে স্বর্ণকিশোরী জাতীয় সম্মেলনে যোগ দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গুলশান শোলাকিয়ায় হামলার পরেই জঙ্গিদের অস্তিত্ব শেষ হয়ে যায়নি। আশকোনার ঘটনায় তারই প্রমাণ মেলে। গুলশানের ঘটনার পর অনেকে হয়তো এই ভেবে আশ্বস্ত যে আর বোধহয় এই ধরনের ঘটনা ঘটবে না। তারা আপাত দৃষ্টে প্রকাশ্যে তারা দুর্বল, কিন্তু তলে তলে তারা সক্রিয় হতে পারে আরও বড় ধরনের হামলা করার জন্য। এইদিকে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশনের এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রমাণ হয়েছে আওয়ামী লীগ সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন সম্ভব। সমালোচনা করেন আশকোনায় জঙ্গিদের অবস্থানের বিষয়েও। জঙ্গি দমনের জন্য আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে, বিচক্ষণতার সঙ্গে, এমনকি নিজের আহত হয়েও আজ কয়েকজন জঙ্গি দমন করেছেন এবং অনেকে সারেন্ডার করেছে। এই হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের আরেকটি সফলতা। অন্যদিকে ধানমন্ডি ৩২ নম্বরে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের এক আলোচনা সভায় দলের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী বলেন, বিজয়ের মাসে নারায়ণগঞ্জে অর্জিত হয়েছে আরেকটি বিজয়। ডাক্তার সেলিনা হায়াত আইভি বিজয়ের মাসে আওয়ামী লীগকে আরেকটি বিজয় উপহার দেয় ধন্যবাদ জানান দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার দীপুমণি। ডেনমার্ক আওয়ামী লীগ আয়োজিত এক সভায় এ ধন্যবাদ জানান তিনি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডেনমার্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ। সানজিদ আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি মানুষের ভোটাধিকার আদায়ের জন্য যে আন্দোলন করে আসছিল, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বাহ্যিকভাবে সেই আন্দোলনের আংশিক বিজয় হয়েছে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এই নির্বাচনের ভেতরে ভেতরে কি হয়েছে তা এখনও জানে না বিএনপি। অন্যদিকে দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বান জানান। সদ্য কারামুক্ত নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নাকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় মান্নার স্বাস্থ্যের খোঁজ নেন তিনি। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচন বাহ্যিকভাবে সুষ্ঠু হলেও ভেতরে কি হয়েছে তা খতিয়ে দেখছে তার দল। নারায়ণগঞ্জের নির্বাচনে আমাদের যে দীর্ঘকালের সংগ্রাম, যে সুষ্ঠু নির্বাচনের এবং অবাধ সুষ্ঠু নির্বাচনের যে সংগ্রাম, সেই সংগ্রামের আংশিক বিজয় আমরা লক্ষ্য করেছি। অর্থাৎ নির্বাচন কমিশন বাধ্য হয়েছে অন্তত বাহ্যিকভাবে একটা পরিবেশ বজায় রাখার জন্য। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, শুধু নিরপেক্ষ নির্বাচন কমিশন করলেই হবে না, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার। তারা বলছেন যে জনগণ তাদের পক্ষে, জনমত তাদের পক্ষে। সুতরাং জনমত তাদের পক্ষে যদি হয়ে থাকে, তাহলে এই সরকারের উচিত হবে এখন যে অবিলম্বে একটি তত্ত্বাবধায়ক বা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়া এবং সেটা প্রমাণ করা যে তারা সত্যিকার অর্থে যদি নারায়ণগঞ্জের জনগণের সমর্থনে যেহেতু তাদের প্রার্থী জয়লাভ করেছেন, শুধু তাদের তো এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নাই। তবে নির্বাচন কমিশন পুনর্গঠনে রাষ্ট্রপতি যে উদ্যোগ নেবেন তা বিএনপি মেনে নেবে বলেও জানান ব্যারিস্টার মওদুদ আহমদ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রকাশ্যে ভোট দিয়ে নারায়ণগঞ্জের সংসদ সদস্য শামীম ওসমান আইনের ব্যত্যয় ঘটালেও তাকে অপরাধ হিসেবে মানতে নারাজ বিশেষজ্ঞরা। কারণ হিসেবে তারা বলছেন, এ ঘটনায় শামীম ওসমানের উদ্দেশ্য খারাপ ছিল না, রাজনৈতিকভাবে তিনি সঠিক কাজ করেছেন বলে মনে করেন তারা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন শান্তিপূর্ণ হলেও কিছুটা উত্তাপ ছড়িয়েছে শামীম ওসমানের প্রকাশ্যে ভোট দেওয়ার বিষয়টি নিয়ে জানতে চাইলে অনেকটা হাসি মুখেই রসিকতার ছলে উত্তর দেন তিনি। আমি নিজেকে কি করে রক্তাক্ত করে আপনাদের খুশি করতে চেয়েছি। কি করবে বাচ্চারি, তোমরা তো আমার ছোট ভাই, কিছু তো দিতে হয়। নির্বাচন বিধিমালায় প্রকাশ্যে ভোট দেওয়াকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়। এজন্য 6 মাস থেকে 7 বছরের কারাদণ্ডের বিধান রয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, আইনে থাকলেও এটি অপরাধ হয়নি। দলের কাছে নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্যই শামীম ওসমান এ কাজ করেছেন বলে মনে করেন তারা। অপরাধ হতে হলেই ডিসঅনেস্ট ইন্টেনশন থাকতে হবে। টেকনিক্যালি উনি সিক্রেসি আইনটা ভাঙছেন, কিন্তু শাস্তিযোগ্য অপরাধের শাস্তি হবে কিনা এটা দেখা গেলে দেওয়া যাবে যে না, ইন্টেনশন ওয়াজ নট ডিসঅনেস্ট। শামীম ওসমান পার্টির হাইকমান্ডের নির্দেশ মেনে সেলিনা হায়াত আইবিকে সাপোর্ট দিয়েছেন, সেটা উনি প্রকাশ্যে দেখাতে চেয়েছেন। সেটা তার
আইনের দৃষ্টিভঙ্গি থেকে কী হয় সেটা জানি না, কিন্তু রাজনৈতিকভাবে হি ওয়াজ কারেক্ট। ভোট কারচুপির অভিযোগ এনে বিএনপি যে বিচার বিভাগীয় তদন্ত করার কথা বলছে তা রাজনৈতিক বক্তব্য ছাড়া আর কিছু নয় বলেও মনে করেন এই দুই বিশ্লেষক। এই জাতীয় বক্তব্য থেকে সরে আসা উচিত, অবজেক্টিভ স্টেটমেন্ট থাকা দরকার। এখানে তারা তাদের ভোটারদের অভিনন্দন দেওয়া দরকার ছিল। বিএনপি তো হারেনি নির্বাচন, বিএনপি যে ৯৬,০০০ ভোট পেয়েছে এটা পুরোটাই বিএনপির ভোট। আর যে ভোটগুলো আইবির কাছে পড়েছে তার মধ্যে কিন্তু অর্ধেকের বেশি ভোট কিন্তু আইবির ব্যক্তিগত ভোট, যেটা রাজনৈতিক দাবি, তাই না? তার কারণ যিনি এই মামলায় মানে ইলেকশন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরেছেন তিনিও কিন্তু এই প্রশ্ন উঠাচ্ছেন। নারায়ণগঞ্জের মতো আগামী সব নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলেও আশা করছেন সংশ্লিষ্টরা। মাহফুজুর রহমান, বাংলা ভিশন, ঢাকা। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত, ব্যতিক্রম শুধু বিচার বিভাগ। রাষ্ট্রের বিভাগ ও প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে বিচার বিভাগ। এদিকে সাহসের সাথে বিচার বিভাগে কাজ করতে বিচারকদের আহ্বান জানিয়েছেন সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী। বাংলাদেশ সুপ্রিম কোর্টের উপবিভাগের বিচারপতি সহ দেশের অধস্থন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাদের অংশগ্রহণে শনিবার রাজধানীতে শুরু হয়েছে জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন। উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক প্রধান বিচারপতি মাহমুদুল আমিন চৌধুরী তার অভিজ্ঞতার আলোকে বর্তমান বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করতে বেশ কিছু পরামর্শ দেন। আমরা কি করতেছি এখন, কি হচ্ছে এখন, একটা আসামি যখন জামিন পায় সঙ্গে সঙ্গেই উপর আদালতে এটা স্টে হয়ে যায়। এটা কেন? জামিন পাওয়া তার অধিকার, কারণ একটা মানুষের কনস্টিটিউশনাল লিবার্টি আছে, সে লিবার্টি কাটের করা যায় না পুলিশের কথায় বা অন্যের কোনো কারোর কথায়। এই জামিন যদি দিয়ে থাকে কোর্ট, যে কোর্টের এখতিয়ার ছিল কি ছিল না সেইটা দেখতে হবে। কোর্টের যদি এখতিয়ার থাকে জামিন দিতে পারেন, কিন্তু স্টে করার তো কোনো আইন নাই, কোনো বিধান নাই। আমরা কোর্ট করে স্টে করে দেই। যখনই পুলিশ একটা মামলা নিয়ে আসার সঙ্গে সঙ্গেই বলে রিমান্ডে দেওয়ার জন্য। আমরা বিচারকরা যারা আছি সেখানে আমরা ডান বাম কিছুই না দেখে পুলিশের কথায় রিমান্ড দিয়ে দিই। কেন? ওয়াই দিস? বিচারকদের সাহস থাকতে হবে। সাহস হলে বিচার ব্যবস্থায় আসবেন। যাদের সাহস নাই তারা বিচার ব্যবস্থায় আসবেন না। এখনো যারা সাহস নাই বিচার বিভাগে আছেন তারা আপনারা ছেড়ে চলে যান। সম্মেলনে প্রধান বিচারপতি বলেন, সুপ্রিম কোর্টের উদ্যোগে অবকাঠামোগত কিছু সংস্কার কাজ চললেও কর্তৃপক্ষের অসহযোগিতায় অধস্থন আদালতের অবকাঠামো সমস্যা দূর হচ্ছে না। আদালতের স্থান সংকলনের তীব্র সংগতের বিষয়টি আমি ব্যক্তিগতভাবে মাননীয় প্রধানমন্ত্রীর নজরে এনেছি। তা সত্ত্বেও কোনো আশাব্যঞ্জক ফল পাওয়া যায়নি। বিচার বিভাগ কারোর প্রতিদ্বন্দ্বী নয় বলেও উল্লেখ করেন বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আমি রাষ্ট্রের কোনো অঙ্গ, বিভাগ বা সংস্থার সমালোচনা করছি না। রাষ্ট্রের প্রতিটি সংস্থা অন্য সংস্থার উপর একটা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতা আমরা পরিলক্ষিত হচ্ছে। যারা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের মধ্যে এই আধিপত্য বিস্তারের প্রবণতা বেশি মাত্রায় প্রতীয়মান হয়, কিন্তু বিচার বিভাগে প্রতিযোগিতা কোনোদিন প্রতিদ্বন্দ্বিতা করেনি এবং করবেও না। বরং আমরা সবসময় চেষ্টা করছি রাষ্ট্রের বিভাগ ও প্রতিষ্ঠানগুলির মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য। শাসনতন্ত্র আমাদের উপর যতটুকু দায়িত্ব ও ক্ষমতা অর্পণ করেছে আমরা ততটুকুই পালন করব। সকল প্রকার ভয়ভীতির ঊর্ধ্বে উঠে সততা, নিরপেক্ষতা, সাহসিকতা ও দক্ষতার সাথে বিচার কাজ পরিচালনার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানান প্রধান বিচারপতি। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। সোমবারের মধ্যে সৌদি আরবের ভিসা ইস্যু নিয়ে সৃষ্ট জটিলতার অবসান না হলে কর্মী পাঠানো বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বায়রা। এক জরুরি সভায় সদস্যরা বলেন, চুক্তিতে না থাকলেও গেল প্রায় 2 মাস ধরে 25% নারী কর্মী পাঠানোর শর্ত দিয়ে ভিসা ইস্যু বন্ধ করে দিয়েছে সৌদি দূতাবাস। নভেম্বরের শুরুতে হঠাৎই ভিসা ইস্যু নিয়ে জটিলতা শুরু করে সৌদি দূতাবাস। সৌদি সরকারের অনুমোদিত কর্মী পাঠানোর চাহিদাপত্র ও পাসপোর্ট নিয়ে দূতাবাসে গেলে 25 ভাগ নারী কর্মী পাঠানোর শর্তে ফিরিয়ে দিচ্ছেন কর্মকর্তারা।
এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও দূতাবাসের সাথে নানা দেনদরবার করে 2 মাসেও কোনো সুফল পাননি জনশক্তি রপ্তানিকারকরা। এমন পরিস্থিতিতে করণীয় ঠিক করতে বাইরা ভবনে জরুরি সভায় সৌদি দূতাবাসের কর্মকাণ্ডে ক্ষোভ জানান সদস্যরা। তাহলে এই পর্যন্ত যে আমরা 54,000 মহিলা ওখানে পাঠালাম, এটার পার্সেন্টেজে তারা কি কাউন্ট করতেছে না কাউন্ট করতেছে না? যদি কাউন্ট করে তাহলে ওই রেশিওতে তো আমরা পুরুষ কর্মী এখন আরো 1.5 লাখ পাই। সৌদি এমবেসির একটা সিদ্ধান্তের জন্য সাধারণ সদস্যরা, সাধারণ ওয়ার্কাররা যারা তাদের বাবা ভাই বিদেশ থেকে ভিসা পাঠিয়েছেন, তারা যেতে পারছেন না, তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আগামী সোমবার দূতাবাসের সাথে পূর্ব নির্ধারিত আলোচনায় সমাধান না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান বাইরে নেতারা। আমাদের এই বক্তব্য আমরা পেশ করব এবং যদি সব দিকেই আমরা ফেল করি, আজকের যে আলোচনা হলো যে আমাদের কর্মসূচিতে আমাদের যেতে হবে। কিছু সদস্যরা জমা দিবে একটি ব্যবস্থায়, কিছু সদস্য দিতে পারবে না, এটা একদমই অসহনীয় আমাদের জন্য। তো যদি আমাদের এই ব্যাপারটি অচল অবস্থায় থেকে যায় তাহলে আমরা সকলে মিলে এমন একটি একমতে হতে পৌঁছতে পারি যে যদি নাই হয় তাহলে আমরা কেউ বই জমা দেব না। বাইরা সদস্যরা বলেন, নানা নেতিবাচক ঘটনায় এখন সৌদিতে নারী কর্মীরা যেতে চায় না, আর এজন্যই নারী কর্মী পাঠাতে বাধ্য করার কৌশল হিসেবেই দূতাবাস শর্ত দিচ্ছে বলেও মনে করেন জনশক্তি রপ্তানিকারকরা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। দেশে উন্নয়ন হলেও বাড়ছে দুর্বৃত্তায়ন, নিশ্চিত হচ্ছে না সুশাসন, মন্তব্য বিশিষ্টজনদের। স্বার্থান্বেষী মহল আশুলিয়ার শ্রমিকদের ভিন্ন পথে পরিচালনার চেষ্টা করছে, অভিযোগ বিজিএমইএ সভাপতির। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। দেশে উন্নয়ন হচ্ছে ঠিকই, তবে দুর্বৃত্তায়ন বাড়ছে বলে সুশাসন নিশ্চিত হচ্ছে না। সুশাসনের জন্য নাগরিক সুজনের ৬ষ্ঠ জাতীয় সম্মেলনে কথা বলেন বিশিষ্টজনেরা। সকালে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে সংগঠনটির কাউন্সিলে বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন থেকে ৬০০রও বেশি সদস্য অংশ নেন। সুজনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান সদস্যদের উদ্দেশ্যে বলেন, দেশে সুশাসন এখন পদদলিত, তাই সবার সম্মিলিত প্রচেষ্টায় সুশাসন নিশ্চিতে কাজ করতে হবে। সুজনের জাতীয় সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা আমন্ত্রিত ছিলেন। স্বার্থান্বেষী মহল আশুলিয়ায় শ্রমিকদের ভিন্ন পথে পরিচালনার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান। দুপুরে বিজিএমইএ ভবনে এক অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন। বিজিএমইএ সভাপতি দাবি করেন, শ্রমিকদের জন্য পোশাক মালিকদেরই মায়া সবচেয়ে বেশি। কোনো উদ্দেশ্যে শ্রমিকদের বিভ্রান্ত না করতে চক্রান্তকারীদের প্রতি আহ্বান জানান তিনি। সিদ্দিকুর রহমান আরও বলেন, কারখানা বন্ধ থাকলে মালিক ও শ্রমিক দুপক্ষেরই ক্ষতি হয়, তাই শ্রমিকদের নিজেদের স্বার্থেই বিশৃঙ্খলা না করার আহ্বান জানান তিনি। সরকার ও শ্রমিক চাইলে বন্ধ কারখানাগুলো খুলে দেওয়া হবে বলেও জানান বিজিএমইএ সভাপতি। দ্রুত সময়ে সর্বোত্তম সেবা প্রদানের লক্ষ্যে অনলাইন ব্যাংকিং সুবিধা সহ মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংক লিমিটেডের 449তম শাখার শুভ উদ্বোধন করা হয়েছে। অনলাইন ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে শাখার উদ্বোধন করেন মাদারীপুর 1 আসনের সংসদ সদস্য নুরি আলম চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক সৈয়দ মোয়াজ্জেম হোসাইন, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল হালিম চৌধুরী এবং প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক আবু হাবিব খায়রুল কবির। আবারও নিচ্ছে সিবিসি টাইল সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে থাকছে। ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েলের বসতি স্থাপন অবিলম্বে বন্ধের আহ্বান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের। এবং সুইমিং অলরাউন্ডারের ঘাটতিতে নিউজিল্যান্ড কন্ডিশনে ব্যাটসম্যানদের ওপরে নির্ভর করছে টাইগারদের ভবিষ্যৎ, অভিমত বিশ্লেষকদের।
আবারও স্বাগত বাংলাদেশের সংবাদে। এ পর্যায়ে শুরুতে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইসরায়েলে বসতি স্থাপন অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এই উদ্যোগে বাধা দেওয়ার আভাস দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইসরায়েলে ব্যাপক কূটনৈতিক তৎপরতা ও ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে ফিলিস্তিনিদের অধিকার আদায়ের প্রস্তাবটি শুরুতে অনিশ্চয়তায় পড়ে। পূর্ব নির্ধারিত সময়ের একদিন পর অনুষ্ঠিত ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র কোনো পক্ষেই ভোট না দেয়ায় প্রস্তাবটি বাকি 14 সদস্যের পূর্ণ সমর্থনে পাশ হয়। গেল বুধবার মিশরের উত্থাপিত প্রস্তাবে ওবামা প্রশাসন নীরব ভূমিকা পালনের আভাস দিলে নয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরণাপন্ন হয় ইসরায়েল। ট্রাম্পের হস্তক্ষেপে স্থগিত হয় শুক্রবারের নির্ধারিত ভোট। মালয়েশিয়া, নিউজিল্যান্ড, সেনেগাল ও ভেনেজুয়েলা আবারও প্রস্তাবটি উত্থাপন করলে তা ভোটাভুটির মাধ্যমে পাশ হয়। নিরাপত্তা পরিষদের এমন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসরায়েল। উদ্বিগ্ন না হবার পরামর্শ দিয়ে ইসরায়েলকে আশ্বস্ত করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, আসছে 20 জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর এই উদ্যোগ আর আলোর মুখ দেখবে না। এসব অবৈধ বসতিতে বর্তমানে 5,70,000-এরও বেশি ইসরায়েলি বসবাস করছে। এবার দেশের বাইরের আরও কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে বিশ্বের দেশে দেশে চলছে নানা প্রস্তুতি। যিশুর জন্মস্থান ফিলিস্তিনের পশ্চিম তীরের বেথলেহেমে জড়ো হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সম্প্রতি জর্ডানের পর্যটন কেন্দ্র আর মিশরে গির্জায় হামলার ঘটনায় বেথলেহেমের নাটিভিটি গির্জা ও এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া বড়দিনে সম্ভাব্য হামলার আশঙ্কায় মিশর, জর্ডান ও মালিতে ভ্রমণ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র। বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইএস জঙ্গি ও তাদের মদতপুষ্টরা প্রতিনিয়ত নতুন হামলার পরিকল্পনা করছে। এমন পরিস্থিতিতে এইসব দেশে ভ্রমণ থেকে বিরত থাকতে নাগরিকদের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়ার উত্তরাঞ্চলের আল-বাব শহরে তুর্কি যুদ্ধবিমান সমর্থিত সিরীয় বিদ্রোহীদের হামলায় নিহত হয়েছে অন্তত 68 আইএস জঙ্গি। তুরস্কের সীমান্তবর্তী সিরিয়ার এই অঞ্চল থেকে আইএস জঙ্গিদের হঠাতে 4 মাস আগে অভিযান শুরু করে তুর্কি বাহিনী। মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলে একটি বাস রাস্তা থেকে খাদে পড়ে নিহত হয়েছে অন্তত 14 জন, আহত 16। কী কারণে বাসটি রাস্তা থেকে খাদে পড়ে গেছে তা জানা যায়নি। রিফাত জামান, বাংলাভিশন নিউজ ডেস্ক। আমরা সংবাদ শেষ করব শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাজধানীর দক্ষিণখানে জঙ্গি বিরোধী অভিযান অপারেশন রিপল 24-এ এক নারীসহ 2 জঙ্গি নিহত, শিশুসহ 2 নারীর আত্মসমর্পণ। জঙ্গিদের অস্তিত্ব শেষ হয়ে যায়নি মন্তব্য ওবায়দুল কাদেরের, জঙ্গি দমনে সরকারের সাফল্য অব্যাহত জানালেন নাসিম। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ভোটাধিকার আদায়ের আন্দোলনের আংশিক বিজয় মন্তব্য মির্জা ফখরুলের, এখনই জাতীয় নির্বাচন দেওয়ার দাবি মওদুদের। রাষ্ট্রের প্রতিটি সংস্থা আধিপত্য বিস্তারের প্রতিযোগিতায় লিপ্ত, ব্যতিক্রম শুধু বিচার বিভাগ মন্তব্য প্রধান বিচারপতি। এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ রাত 10:30টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবচেয়ে সংবাদ সবার আগে জানতে আপনার গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক অথবা এয়ারটেল থেকে ডায়াল করতে পারেন 1616 এই নাম্বারে। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।